তো আমাদের কি করতে হবে? লাভ লোকসান হিসাবটা করতে হবে কোথায় থেকে? র মিল থেকে। আগে লাভ লোকসান হিসাবটা দেখো। লাভ লোকসান হিসেবটা কি আসলে? আমরা ক্ষয় বিক্রয় কি করেছিলাম? আমরা ক্ষয় বিক্রয় করেছিলাম হচ্ছে ওই কি বলে, ক্ষয় বিক্রয় আমরা মূলত মোট লাভ এবং মোট ক্ষতি এই জিনিসটা হিসাব করেছিলাম। এখন লাভ লোকসান হিসেবে কি করব? লাভ লোকসান হিসেবে আমরা নিট ক্ষয় এবং নিট ক্ষতি বাহির করব। তো দেখো, যদি লাভ লোকসান হিসেবে সংজ্ঞা আসে তাহলে সহজে বলা ওই নিট লাভ এবং নিট ক্ষতি হিসাব করা হয় অথবা বাহির করা হয় একটা সময়ের, ওই হিসাবটাকে মূলত আমরা লাভ লোকসান হিসাব বলতে পারি। তো তার আগে আমরা লিস্ট দিয়েছিলাম। আরেকটা কথা বলি, একটু আগে দেখলাম বইয়ের মধ্যে অধ্যায়টা কত, দাঁড়াও। আচ্ছা, চূড়ান্ত হিসাবের একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা যে লিস্ট করি না, ওই প্রত্যেকটা লিস্ট একটু আগে খুঁজে পাইলাম। তোমরা ওই লিস্ট গুলো সহজেই বইয়ে পাইতে পারো, বুঝছো? দাঁড়াও, আমি পেজ নাম্বার তো বললে মিলে না। তোমরা চূড়ান্ত হিসেবের যে অধ্যায়টা আছে সেখানে চলে যাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, কথা না বাড়িয়ে আমরা আজকে সরি, লাভ লোকসান হিসেবটা দেখি একটা, হ্যাঁ। একটা লাভ লোকসান হিসেব দেখে তারপর উদ্ধৃত করতে আহ দেখি কি হয়। তাহলে আমাদের প্রথমে হেডিং কি লিখতে হবে? জনাব তাহমিদ, তাহমিদের কি করব? লাভ লোকসান। লাভ লোকসান হিসাব কোন সময়ে? এটা কোন সময় দেওয়া? 2017 সালে ডিসেম্বর, সমাপ্ত বছরের জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা যতটুকু জায়গার মধ্যে পারো তুমি লিখে দিও, হ্যাঁ। 31 ডিসেম্বর, 2017 সালে 1 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ঘর সেটা আঁকবো। বডি অবস্থা করতেছে কেন? আচ্ছা, যাই হোক। তো আমরা জানি কি, কি একটা অবস্থা। আচ্ছা, একটু মানিয়ে নাও, দেখা যাক। Ah, voy a hacer. আচ্ছা দেখো, দুই করে আমাদের সেম জিনিস, আমাদের লাভ লোকসান আর হচ্ছে ক্রয় বিক্রয় সেম জিনিস, সিস্টেম সব একই রকম, ঠিক আছে? সব সিস্টেম একই রকম, জাস্ট এন্ট্রি গুলা একটু উলট পালট হবে। দেখো, আমাদের রিয়মিল থেকে প্রথমে কি, সরি রিয়মিল না, আমাদের যে লাভ ক্রয় বিক্রয় করেছিলাম সেটার মধ্যে আমাদের এটা হচ্ছে ডেবিট পাস, এটা হচ্ছে ক্রেডিট পাস। তো এটা হচ্ছে আমাদের আয়ের পাশ আর এটা হচ্ছে আমাদের ব্যয়ের পাশ, খরচের পাশ। তো এখানে কি খরচগুলো আসবে আর কি খরচগুলো আসবে না, আমাদের এখানে পরোক্ষ খরচ, আয় এবং পরোক্ষ খরচ লিপিবদ্ধ হবে। আর প্রত্যক্ষগুলো আমরা ক্রয় বিক্রয় করেছিলাম। তো তার আগে আমাদের এখানে ক্রয় বিক্রয় থেকে একটা জিনিস আনতে হবে, এবং ওই ম্যাথে আমরা লিখেছিলাম যে এই এই ক্রয় বিক্রয় হিসেবে স্থানান্তরিত হবে। দেখো, যেহেতু লাভ হয়েছে, তো লাভটা আমাদের এই পাশে আসে। আমাদের ওই ম্যাথে কি লাভ হয়েছিল? মোট লাভ হয়েছিল, ঠিক আছে? দাঁড়াও, 42,000 টাকা মোট লাভ হয়েছিল, ঠিক আছে? তো দেখো, আমরা এই মোট লাভটা এখানে লিখে দিব, যেহেতু লাভ হয়েছে আমাদের আয়ের গড়, আয়ের গড়ে লিখে দিব মোট লাভ, ঠিক আছে? এটা কই থেকে আনছি আমরা?
ক্রয় বিক্রয় হিসাব হতে আনিত, লিখে দাও। ক্রয় বিক্রয় হিসাব হতে আনিত, ঠিক আছে। কত হাজার টাকা, একদম এটা তো একদম চূড়ান্ত করে বসবে। 42,000 কত, কত হয়েছিল আমাদের হিসাবে মেবি বইয়ের সাথে মিলছিল না, তাই না? আচ্ছা, এখানে আপাতত আমরা কত হয়েছিল মনে নেই, বইয়ের মতোই লিখি 42,000, ঠিক আছে। এটা একদম প্রাথমিক কাজ। এরপরে আমরা বলছিলাম যে আমাদের ডেবিট পাশে বসবে হচ্ছে কি আমাদের খরচ, এবং আমাদের ক্রেডিট পাশে বসবে আমাদের কি আয়। তো আমরা একটা পাশ একটা একটা পাশ করে শুরু করি। তো দেখো, আমাদের প্রথমে দেওয়া মিলে চোখ বোলায় দেখো আমাদের কি কি খরচ আছে। প্রথমেই আমাদের লিস্ট অনুযায়ী আমাদের বেতন আসবে, তারপরে অফিস খরচ আসবে, তারপরে যে পণ্য সংক্রান্ত যে পরিবহন গুলা সেগুলো আসবে, তারপরে আর কি কি আসবে তোমার ঋণের সুদ, এই ইত্যাদি জিনিসগুলো কোথায় আসবে, এই আমাদের এই ডেবিট পাশে আসবে। আমাদের কোনগুলো আছে, আচ্ছা দেখো, প্রথমেই আন্তঃফেরত, পরিবহন, মজুরি, বেতন। আচ্ছা, পরিবহনটা আসতে পারে, হ্যাঁ পরিবহনটা আসবে। কত টাকা, তুমি মিলাইতে পারি না, কত নম্বরে, 1 2 3 4, 2 2 3। আচ্ছা, তারা প্রথমে বেতন দিচ্ছে, আমরা পরিবহন দিলে অসুবিধা নেই, ঠিক আছে। তো দেও পরিবহন বা বেতন, যার যেটা ইচ্ছা। তো এখান থেকে দেখি আমরা, হ্যাঁ, যেহেতু খুঁজতে একটু সময় নেই। তাহলে দেখো, আমরা প্রথমে এখানে বেতন রাখছি, আমরা এই যে রেওয়ামিল থেকে বেতনটা খুঁজে পাইতে পারি। বেতন, বেতনে এখন দেখো সমন্বয়ে বেতনের কোনো বকেয়া কিংবা অগ্রিম আছে কিনা। সমন্বয়ে দেখবা, প্রত্যেকটা এন্ট্রি সমন্বয় দেখবা। দেখো এখানে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আছে নাই, বাকিতে পণ্য বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। আচ্ছা, তারপরে আসবাবপত্র কর কবজার উপর 10% হারে অবশ্যই। আচ্ছা দেখো, এই জিনিসগুলো আছে কিন্তু কি নাই আমাদের ওই বেতনের কোনো সমন্বয় নাই। তো যেহেতু বেতনের সমন্বয় নাই, সেই জন্য আমরা এটা কোথায় লিখবো, সরাসরি চূড়ান্ত করে লিখে দিব। তো বেতন কত, 10,000 টাকা, ঠিক আছে। তারপরে আমরা জানি কি অফিসের যে খরচ, যাবতীয় খরচ আছে সেগুলো লিখবো। তো দেখো, বেতনের পরে অফিস খরচ আছে, সেটা আমরা জানি আসে। যেহেতু অফিস খরচ আসে, সেজন্য আমরা ঠিকঠাক রেকর্ড হচ্ছে তো। বোর্ডের কালারের জন্য কি দেখতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, কেউ একজন বলো। আজকে একটু ঝাপসা ঝাপসা মতো আসে। ভাই কত পেজ ভাই? ওই গতকালের রেকর্ড ছিল আমার 254। ঝাপসা বলতে কি তোমাদের ওই কি বলে, ওই বোর্ডের কালারটা নাকি ক্যামেরা ঝাপসা? ক্যামেরার সামনে এসে দাঁড়াও তুমি একটু। দেখো তো। অন্য দিনের থেকে ক্যামেরা ঠিকঠাক একটু আছে সব? ঝাপসা লাগে। হ্যাঁ, ওটাও ঝাপসা লাগে, প্লাস অন্য দিনের থেকে আজকে ক্যামেরাটাও ঝাপসা লাগে, মেবি নেটের প্রবলেম। হ্যাঁ। নেট প্রবলেম, মেবি এখানে ময়লা আছে এখনো। না, না, আসলে বোর্ডের সমস্যা হয়েছে, বোর্ডটা একদম মোছা দরকার ছিল একদম ভালো করে, সময়ই পাই না যে মুছবো। আচ্ছা, আজকে একটু মানিয়ে নাও, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বেতনের পরে পাই হচ্ছে কি আমাদের লিস্ট অনুযায়ী অফিস খরচ হচ্ছে আমাদের একটা পরোক্ষ খরচ। আমাদের পরোক্ষ খরচ গুলো দেখতে হবে আগে, যেহেতু আমরা খরচের পাশ করতেছি। বেতন আমার কি পরোক্ষ খরচ, আমরা গত ক্লাসে বলেছিলাম যে বেতন এবং আর কি মজুরির পার্থক্যটা, ঠিক আছে। তারপরে আমাদের অফিস যে খরচ, আমরা আমাদের লিস্ট অনুযায়ী অফিস খরচটা হচ্ছে আমাদের পরোক্ষ খরচ, এর জন্য অফিস খরচ লিখতে পারি। যেহেতু অফিস খরচে কোনো সমন্বয় নাই, এই সমন্বয় নাই, সেজন্য আমরা কি করি, সরাসরি লিখে দিতে পারি ছোট করে, আমাদের কোনো হিসেব নাই। তাহলে অফিস খরচ কত টাকা, 4,000 টাকা। 4,000 টাকা হচ্ছে আমাদের
অফিস খরচ। তারপরে রেওয়া মিলে খুঁজতে হবে আমাদের ওই লিস্ট অনুযায়ী কি আরো কোনো খরচ আছে কিনা দেখো। আচ্ছা, বেতন, অফিস খরচ, আচ্ছা পরিবহন রয়েছে দেখো। পরিবহন, এখানে দেখো পরিবহন কিন্তু দুই জায়গায় আসে, একটা হচ্ছে আন্তঃপরিবহন, একটা হচ্ছে বহির পরিবহন, ঠিক আছে। তো দেখো পরিবহনটা এখানে সরাসরি আসছে, পরিবহন বাবদ হচ্ছে 1000 টাকা, যেহেতু এটার কোনো সমন্বয় নাই। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরেকটা খরচ হচ্ছে অনাদায়ী পাওনা। দাঁড়াও, এক মিনিট। আচ্ছা, অনাদায়ী পাওনা এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের এক ধরনের খরচ বা ব্যয়, ঠিক আছে, আমাদের ক্ষতি, কিন্তু এটা খরচের ঘরে আমরা উল্লেখ করব। তো যেহেতু অনাদায়ী পাওনা আমাদের এক ধরনের ক্ষতি বা ব্যয়, সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। অনাদায়ী, আমরা মেবি লিস্টে লিখছিলাম অনাদায়ী দেনা, ঠিক আছে, এটাই অনাদায়ী পাওনা বা দেনা, যাই লেখো। অনাদায়ী পাওনা যেটা আমরা একটা সময় ধরেছিলাম পাবো কিন্তু এখন আর পাবো না, সেই জন্য বলতেছি অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা কত টাকা? 2000 টাকা, সরাসরি হিসেবের ঘরে লিখে দেব। ঠিক আছে, তারপরে দেখো আহ আচ্ছা, প্রদত্ত দোস্তই একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা দিয়েছি, যেহেতু আমরা জিনিসটা দিয়েছি সেজন্য কি এটা আমাদের খরচ, এটাও লিখে দিতে পারো প্রদত্ত। প্রদত্ত দোস্তই কত টাকা? 300 টাকা। ঠিক আছে, তারপরে আমরা কি দিলাম, হ্যাঁ আমরা কি দিলাম সে বা খরচ করলাম সেটা হচ্ছে এদিকে আসবে। এটা তোমাদের আসলে এন্টিগুলো খুঁজে খুঁজে বাহির করতে হবে, রেওয়া মিল থেকে খুঁজে খুঁজে। এটাই মূলত সিস্টেম। এর বাহিরে যে সিস্টেম গুলো আছে এগুলা বিশাল ক্লাস নিয়ে তোমাদের এই এন্টি গুলো যদি ধরে ধরে শিখতে যাও তাহলে বহু সময়ের প্রয়োজন। আচ্ছা, তারপরে দেখো আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের খরচটা দেখো, আমরা বলছিলাম যে অপচয় আসবে, ঠিক আছে। আমাদের এখানে অপচয় আসবে, তো অপচয় কিসের হতে পারে? কল কব্জা হতে পারে, সম্পত্তির হতে পারে, স্থায়ী সম্পত্তি বা চলতি সম্পত্তি যাই বলো, সবকিছুরই অপচয় হতে পারে। তো এক্ষেত্রে দেখো এখানে ইজারা সম্পত্তির অবলোপন, অর্থাৎ এটা এক ধরনের অপচয়, ঠিক আছে, অবলোপন মানে এক ধরনের অপচয়। আচ্ছা, ঠিক এখানে আছে ইজারা সম্পত্তি 10 বছর। ইজারা সম্পত্তি অবলোপন 3000 টাকা। ওইদিকে আনছে। আচ্ছা ঠিক আছে, ইজারা সম্পত্তি 10 বছরে কত, এটা আমি মিলাইতে পারতেছি না বুঝছো। 1 2 3 4 5 6 নম্বরে। আচ্ছা দেখো, ইজারা সম্পত্তি হচ্ছে 10 বছরের জন্য কত টাকা নিয়ে আসছে? 30,000 টাকা দিয়ে। ক্লিয়ার করে দেখো, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য 30,000 টাকা দিয়ে নিচ্ছে। তো প্রতি বছরে কত করতেছে, আমরা কিন্তু শুধু 1 বছরের জন্য হিসাবটা করতেছি। তো প্রতি বছরে আমাদের অবলোপন হচ্ছে কত হচ্ছে, এটা প্রতি বছর বাইদে দাও, 10 বছরের জন্য যেহেতু 30,000 নিচ্ছে, 1 বছরে কত আসবে? 3,000 টাকা। সেটাই লিখছে যে ইজারা সম্পত্তির অবলোপন, অর্থাৎ এটা অবচয় হচ্ছে। যেহেতু আমি মনে করো 30,000 টাকা দিয়ে কি ইজারা নিচ্ছে, এটা এটা এই টাকা এই এই সম্পত্তিটা আমি ইউজ করব ঠিকই, কিন্তু সেটা সে যে টাকাটা 30,000 দিচ্ছে সেটা কিন্তু আমার আর আসতেছে না। এটা প্রতি মাসেই প্রতি বছর, আমরা তো বছরের হিসাব করছি, প্রতি বছরই কি করতেছে, আস্তে আস্তে ক্ষয় হইতেছে। তো দেখো যেহেতু এটা সম্পত্তির বিষয়, সেজন্য সেটা অবচয় না লিখে অবলোপন বলছে, ঠিক আছে। তো এইটাই মূলত ইজারা সম্পত্তি কি হয়েছে। ইজারা সম্পত্তি যেহেতু 10 বছরের জন্য 30,000 দিয়ে নিছে, তাহলে আমরা হিসেব করতেছি শুধু 1 বছরেরটা। তাহলে 1 বছরে কত আমাদের অবলোপন হয়?
3,000 টাকা, 3×10 = 30। তো এটি লিখতে পারো যে ইজারা সম্পত্তির অবলোপন কি পরোক্ষ খরচ। ইজারা সম্পত্তি এটা হচ্ছে অবলোপন, ঠিক আছে, অপচয়ের একটা নাম। তাহলে কত হবে, এটার কোনো হিসাব নাই, এই জন্য 3,000 টাকা সরাসরি চূড়ান্ত হিসেবের ঘরে। তারপরে দেখো রয়েছে হচ্ছে আমাদের, আমরা বলছিলাম যে অবচয়টা আসবে, যেহেতু ইজারা সম্পত্তির অবচয় নিয়ে আসলাম, তারপরে দেখি আরো কোনো অবচয় আছে কিনা। তাহলে দেখো এখানে লিখছে যে কোথায় কলকব্জ যন্ত্রপাতি হচ্ছে 5,000 টাকা, তার মধ্যে আবার আসবাবপত্র কলকব্জের উপর 10% হারে অবচয় ধরতে হবে। আচ্ছা দেখো, আসবাবপত্র ও কলকব্জার উপর, শুধু আসবাবপত্র ও কলকব্জার উপর কত পার্সেন্ট হারে, 10% হারে কি ধরতে হবে, অবচয় ধরতে হবে। এখন দেখো তোমরা অবচয়টা কিভাবে বাহির করবা, 10% হারে। দেখো এখানে কিন্তু আসবাবপত্র দেওয়া আছে এবং কলকব্জা ও যন্ত্রপাতি দেওয়া আছে। এরপরে সমন্বয়ে কিন্তু আমাদের বলছে যে আসবাবপত্র ও কলকব্জার উপর 10% হারে অবচয় ধরতে হবে। তাহলে আসবাবপত্র কত টাকার কেনা হয়েছে এখানে, 1 2 3 4 5 6 14,000 টাকার আসবাবপত্র কেনা হয়েছে। আচ্ছা, তাহলে 14,000 টাকা কি, সেটার বলছে 10% অবচয় হয়ে গেছে, মানে 10% নষ্ট হয়ে গেছে। অবচয় জিনিসটা তো বুঝি, যে আমাদের ব্যবহার করতে করতে যে জিনিসটা ক্ষয় হয়, সেটার যে ভ্যালুটা নষ্ট হয়ে, সেটাই আমাদের। এখন আমরা কি করতে পারি, যেহেতু 10% অবচয় হয়ে গেছে, কত হাজার টাকা, 14,000 টাকার। তাহলে 14,000, এটাকে এক কাজ করো, 14,000 ইন্টু 100% দাও। ও সরি, 10% বলছে, 10% দাও, দেখো কত আসে। কারো কাছে ক্যালকুলেটর থাকলে। আর যদি ক্যালকুলেটর না থাকে তাহলে কিভাবে বাহির করবে, একটা পার্সেন্ট তো সবাই বাহির করতে পারবো মেবি, আশা করি। ইন্টু 10/100। 14,100 দিয়ে এলে কত হবে কাটাকাটি করলে। আচ্ছা এগুলা নিজেরা করে নিও, ঠিক আছে, সম্ভবত 140 হয় কিনা, 140 ইন্টু 10। ভাই 1400। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে হিসাব করে নিবা, ঠিক আছে, এভাবে ইন্টু দিবা ক্যালকুলেটরে, তারপরে যদি না থাকে ক্যালকুলেটর এভাবে হিসাব করে নিও। এই হচ্ছে পার্সেন্টেজ বাহির করবো আমরা, ঠিক আছে, এগুলো সমন্বয় পাওয়া যাবে। তো যেহেতু 1400 হবে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি। দেখো এখানে আরেকটা সিস্টেম হচ্ছে, তুমি যদি আসবাবপত্রের অবচয় লিখো তাহলে কোনো অসুবিধা নাই, আর যদি অবচয় নামাও একটা হেডিং দিয়ে লিখো তাহলে অসুবিধা নেই। তাহলে যদি অবচয় একটা হেডিং দাও, অবচয়, কার অবচয়, আসবাবপত্রের, আসবাবপত্র, ঠিক আছে, অবচয় আসবাবপত্র কত টাকা, যেহেতু এগুলার আর কোনো হিসেব নাই, সরাসরি 1400 টাকা আমরা চূড়ান্ত করে বসে দিলাম। তারপরে বলছিল যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয়টা এভাবে বাহির করো, মানে কলকব্জা, সেটা এখানে লেখা আছে 5,000 টাকার 10% সম্ভবত 500 টাকা হবে, হ্যাঁ। তাহলে যন্ত্রপাতি লেখো অথবা কলকব্জা, যন্ত্রপাতি বা কলকব্জা কত টাকা, 500 টাকা। এই যে আমাদের এই কি বলে খরচগুলো, আর কি খরচ আছে দেখো। আমরা বলছিলাম সুদের, ঋণের সুদ যেটা যদি আমরা দিব, আমরা যে ঋণ করব ওই ঋণের সুদটা যে দেব, এই ঋণের সুদটা কিন্তু আমাদের জন্য ওই পরোক্ষ খরচ, একটা খরচ, এই জন্য ঋণের সুদটা আনতে হবে। তো এখান থেকে ঋণের সুদ রয়েছে কোথায়, 5% ঋণ, হ্যাঁ একদম শেষে দেখো 5% ঋণ, 10,000-এর মধ্যে 5% হারে 10,000 টাকা ঋণ, এর মধ্যে 5% হারে ঋণের সুদ দিতে হবে একদম ক্রেডিট পাশে লাস্টে, ঠিক আছে। তাহলে ঋণের সুদটাও 500 টাকাই হবে, 10,000-এর 5%। কিভাবে হয়,
কল কবজা জমাতে 5,000-এর যদি 5,000-এর 10% ঠিকই আছে। তাহলে ঋণের সুদ নাকি? ঋণের সুদের যদি আমরা পার্সেন্টেজ করি একদম শেষে দেখো, সেটা কত হয়? 500 টাকা হয়। 10,000-এর 5%। এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো যে রেওয়া মিল, সেই রেওয়া মিলের একদম আমাদের পরোক্ষ খরচ গুলা। এর ভিতরে আর কোনো পরোক্ষ খরচ নাই। এখন আরেকটা আমি আবারও বলি, এই কি বলে, আমরা যে এই যে রেওয়া মিলটা করলাম, এর ভিতর থেকে যে এন্ট্রি গুলা একবার নিয়েছি, সেটা হোক লাভ লোকসান হোক ক্ষয় বিক্রয়, একবারই যাবে, কখনোই দুইবার যাবে না। সমন্বয় গুলা একের অধিক যাবে। সমন্বয় গুলা একবারও যেতে পারে, দুইবারও যেতে পারে, ঠিক আছে? একবার সমন্বয় করে নিচ্ছি বিদায় আরেকবার হবে না, এরকম না। কিন্তু ওই এন্ট্রি গুলা একবারই বসবে। এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, প্রত্যেকটাকে যদি এভাবে ক্রস দিয়ে বা চিহ্নিত রাখো যে এটা একবার লিখে নিছি একবার লিখে নিছি, তাহলে পরের যে এন্ট্রি গুলা, যেমন আমরা যদি ক্ষয় বিক্রয়ের ক্ষেত্রে এন্ট্রি গুলা একদম ক্রস দিয়ে রাখতাম, তাহলে কিন্তু ওই এন্ট্রি গুলা খুঁজতে আমাদের জন্য সহজ হইতো, যে ওইগুলা নিছি ওইগুলাতে আর চোখই পড়বে না। এগুলা করার পরে, এই যে এই খরচ গুলা বাহির করার পর এইভাবে যদি ক্রস দিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের আবার এই সাইড গুলা খুঁজতেও সহজ হয়ে যাবে। আশা করি সেটা বুঝতে পারছো। ঠিক আছে, একটা চিহ্ন দিয়ে রাখবো, কারণ কেন চিহ্ন দেবো, একটা একবারই আসবে, এই জন্য আমরা চিহ্ন দিয়ে রাখবো, যেন খুঁজতে সহজ হয়। তাহলে আমরা কি করলাম, ওই ডেবিট পাস বাহির করলাম, আমাদের যে আয়গুলো আছে সেগুলা, খরচগুলো আছে সেগুলো বাহির করলাম, কিন্তু আমাদের আয়গুলো তো দেখতে হবে, পরোক্ষ কি কি। তো পরোক্ষ আয়ের প্রথমে আমাদের যে একটা প্রাথমিক কাজ, সেটা হচ্ছে যেহেতু লাভ হয়েছিল সেটা এই পাশে লিখছি, আর যদি ক্ষতি হইতো সেটা এই পাশে লিখতাম। তো দেখো আমাদের আয়গুলা কি কি। তো আয়ের মধ্যে আমরা প্রথমে জানতাম কি, আমাদের যে স্যালামি আছে, তারপরে অনাদায়ী দেনা সঞ্চতি, বিনিয়োগের সুদ বা কমিশন, এইগুলা হচ্ছে আমাদের পরোক্ষ আয়। অর্থাৎ আমাদের যে কেনা বেচার সাথে রিলেটেড না, সেগুলো আমাদের যে বিজনেস পরিচালনা করতেছি এর ভিতর থেকে কিছু আয় হইতেছে, এগুলো হচ্ছে আমাদের এই ক্রেডিট পাশে বসবে, পরোক্ষ আয়গুলা। এগুলো আমরা বুঝে বুঝে বাইর করবো। তো দেখো এই যে মিলে প্রথমে রয়েছে আমাদের লিস্ট অনুযায়ী শিক্ষানবিশ সালামি, ঠিক আছে? শিক্ষানবিশ সালামি, এটা খুব খুঁজে বাহির করে। এখন যদি আমরা এই প্রত্যেকটা খুঁজতে যাই, তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হয়। এই জন্য আমি অ্যান্সার থেকে সহজে দিকে নিতেছি, কোনগুলা আছে এবং কোনগুলা নাই, ঠিক আছে? তো যেহেতু আমি আহ, খুঁজতে গেলে দেরি হবে, এই জন্য আমি সহজে নিতেছি। তো প্রথমে রাখছে কি, শিক্ষানবিশ সালামি, এটা অমিলে রয়েছে। শিক্ষানবিশ সালামি, যেহেতু এগুলোর কোনো কাজ নাই, সেহেতু আমরা কোথায় লিখবো, সরাসরি ঘরে লিখে দিব। তো কত টাকা? 1,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শিক্ষানবিশ সালাম। তারপরে আবার যদি খুঁজি, তাহলে পাবো প্রাপ্ত দস্তুরি, যেটা আমরা পাইছি। এর আগে দিছিলাম হচ্ছে আমরা প্রদত্ত দস্তুরি। ঠিক আছে, তাহলে প্রাপ্ত, প্রাপ্ত, হ্যাঁ প্রাপ্ত লিখতে হবে, হ্যাঁ প্রাপ্য না প্রাপ্ত। এখানে প্রাপ্ত এবং প্রাপ্য তো বুঝে, প্রাপ্য মানে আমরা পাবো, আর প্রাপ্ত মানে অলরেডি পেয়ে গেছি। প্রাপ্ত দস্তুরি, প্রাপ্ত দস্তুরি কত টাকা পাইছি? প্রাপ্ত দস্তুরি হচ্ছে 500 টাকা পাইছি। আচ্ছা, তারপরে দেখো আমাদের ওই মিলে আর কি পাওয়া যাবে, আরেকটা জিনিস হচ্ছে দেখো, অনাদায়ী দেনা সঞ্চিতি। আচ্ছা, অনাদায়ী দেনা সঞ্চিতি জিনিসটা কি আমি ক্লিয়ার করছিলাম আগে? মনে নাই, আচ্ছা আবারও করে দিই। অনাদায়ী দেনা অর্থাৎ যেটা আমরা পাবো না, এখানে কোথায় জানি, এই যে অনাদায়ী পাওনা, এই যে এই জিনিসটা যে আমরা পাবো না, এই জিনিসটা না পাওয়ার কারণে আমরা আগে থেকেই যখন এই জিনিসটা চিন্তা করলাম যে এই টাকাগুলো নাও পেতে পারি, এই জন্য নিজের প্রফিট থেকে, নিজের লাভ থেকে আলাদা একটা সঞ্চয় বা একটা কোষাগার বা একটা কি বলে এটা, আমি একটা সিস্টেম চালু করলাম, যেখানে আমি সেটার জন্য কিছু অ্যামাউন্ট আস্তে আস্তে সঞ্চয় করব। ঠিক আছে, একটা সঞ্চিত হিসাব করলাম, যে এই এগুলা পরবর্তীতে যখন হিসাব মিলবে না, তখন ওই সঞ্চিতি থেকে এনে আমি কোথায় দিব, আমার বিজনেসে দিব, যেন আমার অনাদায়ী দেনা পরবর্তীতে কোন কাস্টমার যদি টাকা না দেয়, সেটার সাথে সেটা মিলাতে পারি। এটাই বলছে যে অনাদায়ী দেনা সঞ্চিতি। তো অনাদায়ী দেনা সঞ্চিতি এক ধরনের আয়, যেহেতু ওই টাকাটা আমরা জমা করতেছি, এটা আমার জন্য কাজ দিবে, এই জন্য সেটা এখানে আমরা লিখবো। তো অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি
কত টাকা? 1500 টাকা উনি সেভ করছেন। পরবর্তীতে যদি এরকম হয় সেটা সেখান থেকে দিবে। তারপরে দেখো আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। আমি যে কিছু টাকা বিনিয়োগ করেছি, কোথাও দিয়েছি, সেটা যে একটা সুদ, একটা অ্যামাউন্ট অথবা প্রফিটও হতে পারে সেটা, হ্যাঁ, বিনিয়োগের লাভ। সেটা আমাকে যখন দিছে সেটা কিন্তু আমার পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হয় নাই। তাহলে এটা একটা এটা বিজনেস রিলেটেড, কিন্তু সেটা আমার পণ্য ক্রয় বিক্রয়ের সাথে হয় নাই। কিভাবে হয়েছে? বিনিয়োগ করলাম, টাকা দিছি, সেটার একটা সুদ আমাকে দিচ্ছে, এজন্য সেটা আমার পরোক্ষ আয়। ঠিক আছে, পণ্য কেনা বেচার আয় না। এই জন্য আমরা এটা এখানে লিখবো যে বিনিয়োগের সুদ। আর আমরা জানি কি জানি যে পরোক্ষ আয় এবং খরচ গুলো আমাদের লাভ লোকসান হিসেবে লিপিবদ্ধ হয়। ঠিক আছে, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের একটা পরোক্ষ আয়। কত টাকা? 800 টাকা দিচ্ছেন। আচ্ছা, এই ছিল আমাদের যে রেওয়ামিল তাহমিদের, সেটার ভিতরে আমাদের যে কি বলে পরোক্ষ খরচ এবং পরোক্ষ আয়। এখন আমরা পূর্বের মতোই ওইটাকে হিসেব করব, সেম ভাবে হিসেব করব। দুই পাশের মধ্যে যে পাশ বড় হয় ওই পাশ হিসেব করব আগে। ঠিক আছে, যদি আমাদের আয়ের পাশ মানে ক্রেডিটের পাশ বড় হয় তাহলে কি হবে? স্বাভাবিকভাবে আমাদের লাভ হবে। আর যদি আমাদের কি ডেবিটের পাশ মানে খরচের পাশ যদি ছোট হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের কি হবে? ক্ষতি হবে। তো আমরা আমাদের সংজ্ঞাতে পড়েছিলাম লাভ লোকসান হিসেবে কি হয়, নিট লাভ এবং নিট ক্ষতি। নিট লাভ এবং নিট ক্ষতি হিসাব করি আমরা হচ্ছে লাভ লোকসান হিসেবে। আর ক্রয় বিক্রয়ে কি করি? মোট লাভ এবং মোট ক্ষতি। যেহেতু আমাদের মোট লাভটা এখানে স্থানান্তরিত করছি, আমরা যদি যোগ করি তাহলে ওই পাশটা বড় পাবো। তো ওই পাশে দেখো আর হিসাব করতেছি আমরা 45,800 টাকা। এখানে লিখে দাও 45,800, 45,800 টাকা। ঠিক আছে, এই হিসাবটা ক্লোজ করে দাও। আচ্ছা, তাহলে আমরা যদি এইটা সরাসরি এখানে চলে আসবে 45,800 টাকা। এই টাকাটাকে কি করব আমরা? যে 45,800 টাকা, সেটা কি করব? আমাদের যে ডেবিট পাস সেটা বাদ দিব, অর্থাৎ আমাদের আয় থেকে খরচটা কি করব? বাদ দিয়ে দেবো। তো বাদ দিলে যত টাকা থাকবে সেটি আমাদের একদম চূড়ান্ত মানে নিট লাভ। তো বাদ দেওয়ার পরে দেখো এখানে 23,100 টাকা থাকবে। এই 48,000 টাকা থেকে এই সবগুলা কি করব? বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের 23,800 টাকা থাকবে। সেটা আমাদের 100 টাকা মেবি, হ্যাঁ 100 টাকা। 23,100 টাকা থাকবে। তোমরা বই দেখিও না, ঠিক আছে? আমি বই দেখতেছি কিন্তু বইয়ের মধ্যে প্রচুর ভুল আছে। ঠিক আছে, বইয়ে ভুল আছে। তো এই 23,100 টাকা কি? 23,100 টাকা হচ্ছে আমাদের একদম নিট লাভ। তো এখানে আমাদের এই ক্রয় বিক্রয়ের মতোই করেই লিখবো যে নিট, নিট বানান কিভাবে দিছে? নিট লাভ। নিট লাভ লিখে ওইটা কই দিব? ওই যে 23,000-এর বরাবর লিখবো নিট লাভ। ঠিক আছে, নিট লাভ। নিট লাভ লিখে এটা লিখবো যে মূলধন হিসাব অথবা ওই উদ্বৃত্ত পথে স্থানান্তরিত হবে, সেটাই লিখো, সেটাই হবে। ঠিক আছে, নিট লাভ উদ্বৃত্ত পত্রে। ঠিক আছে, উদ্ধৃত হিসাব না কিন্তু এটা পত্র, হ্যাঁ, উদ্ধৃততে স্থানান্তর হবে, স্থানান্তরিত, স্থানান্তরিত হবে। ঠিক আছে, দেখি এইটা আমাদের কি বলে লাভ লোকসান হিসাব। এখন দেখো লাভ লোকসান হিসেবে আরো কোনো কিছু প্রশ্ন আছে কিনা তোমাদের? বোর্ডটা মোছা দরকার ছিল, ক্যামেরা একদম বাজে আসতেছে, মুছলেও তো ক্লিয়ার হয় না। আচ্ছা, তো নাকি চলে গেছে সবাই বিরক্ত ফিল করে? রাইট, মন বসতেছে না আমার নিজেরই, তোমাদের কিভাবে বসবে? বলো, এখন কারো প্রশ্ন আছে কিনা? হ্যালো, কারো প্রশ্ন আছে? কই তোমরা?
কেউ একজন বলো। সামি, হ্যাঁ বলো। প্রশ্ন আছে তোমার? কি প্রশ্ন করবো জানি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রশ্ন না দেখলে তো সুন্দর। এখন দেখো তাহলে পরের হিসাবটাও ক্লিয়ার করে দিই। আমরা যে উদ্বৃত্ত পত্র পড়বো সেটাও ক্লিয়ার করে দেই, দেখো। আচ্ছা, আমি আবারও বলি, এই এই যে আমরা একটা লিস্ট দিয়েছিলাম না, ওই লিস্ট গুলা বইয়ের মধ্যেই রয়েছে, আমাদের খুঁজে খুঁজে বাইর করতে হবে না, লিস্ট গুলা বইয়ের মধ্যেই রয়েছে। এই ক্লাসটা কি পরে কন্টিনিউ করবো না আজকে করে দিব উদ্বৃত্ত পত্রটা, বলো? এ পর্যন্তই থাক।